কালকে কিন্তু মার্কেটে আবার একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পারবো, এবং এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই বলছি, ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কতগুলো কন্ডিশন দিয়েছিল ইরানকে, যদি সেগুলো শর্তগুলো পূর্ণ করে তাহলে পর কিন্তু যুদ্ধ বিরতির, এবং সঙ্গে সঙ্গে অনেক কিছু সাপোর্ট দিয়েছিল যে আমরা অনেক সুবিধা দেব। কিন্তু দেখা গেছিল সেক্ষেত্রে খুব বেশি সুবিধা কিছু হয়নি। ডাইরেক্ট কোনো রিপোর্টে, মানে পাবলিকলি রিপোর্ট নয়, কিন্তু বেশ 15টা ইম্পর্টেন্ট যে পয়েন্ট বলেছিল, আমি সেই পয়েন্টগুলো বলছি। যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আলটিমেটলি মানা হয়নি। ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছিল, যেরকম প্রথম বলে দিয়েছিল যে কিছু স্যাংশন আমরা তুলে নেবো, যে স্যাংশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই স্যাংশনগুলো আমরা তুলে নিতে চলেছি। এবং এটা বলা হয়েছিল যে ইউএসএ প্রেশার, অর্থাৎ মিলিটারি যে জোট রয়ে গেছে ইরানে, সেগুলো তুলে নেওয়া হবে এবং সাপোর্ট করা হবে। এমনকি কথা বলা হয়েছিল যে আপনাদের নিউক্লিয়ার যে সমস্ত প্রজেক্টগুলো চলছে, যেগুলো কিনা এনার্জি সোর্স তৈরি করার ব্যাপারে, এনার্জি ক্ষেত্রে নিউক্লিয়ার তো কাজ করে, সেইগুলো ক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করব। যে পয়েন্টটা বলেছিল সেটা নিউক্লিয়ার রিলেটেড যে সমস্ত ব্যাপার, যেরকম নিউক্লিয়ার যে অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা, সেগুলো বন্ধ করার ব্যাপারে, ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা রয়েছে সেটা বন্ধ করার ব্যাপারে কথা বলা হয়েছিল। এবং বলা হয়েছিল যে আইএইএ যারা কিনা এর ওপরে তদারক করে, যে সত্যি সে কাজগুলো করছে কিনা, তা সে তদারক বাহিনী গিয়ে দেখবে যে সত্যি অস্ত্র সংক্রান্ত ব্যাপারে ইউরেনিয়াম নিয়ে কাজ করছে এরা, না এটা কোনো ভালো কাজের জন্য কাজ করছে, সেই ব্যাপারে কাজ করা। তারপরে কতগুলো জায়গা আছে, যেরকম নাটানজেট, ফর্ডো কিংবা ইস্পাহান, এইসব জায়গায় যে ফেসিলিটিগুলো এই টোটালি নিউক্লিয়ার রিসার্চ, নিউক্লিয়ার যে ওয়েপন্স তার উপরে কাজ করে, সেগুলো বন্ধ করা। মিলিটারি ক্ষেত্রে যে ধরনের কাজকর্মগুলো চলছিল যেগুলো, সেগুলো বন্ধ করার কথা, যুদ্ধ সিজ ফায়ার এখন করার কথা বলেছিল। তাছাড়া যেসব প্রক্সি গ্রুপ রয়েছে, যেরকম হিজবুল্লাহ, হাউতি, এদেরকে যে সাপোর্ট করে সেগুলো বন্ধ করার কথা বলা হয়েছিল। এছাড়া মিসাইল রিলেটেড যে প্রোগ্রাম, সেগুলো বন্ধ করার কথা বলা হয়েছিল, মিসাইল রিস্ক নিয়ে যে সমস্ত আক্রমণ বা মিসাইল। এবং জিও পলিটিক্যাল ক্ষেত্রে কিছু কথা বলেছিল, যেরকম স্ট্রেট অফ হরমুজ সেটা খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। রিজিওনাল যে সমস্ত অ্যাটাক গুলো হচ্ছে সেগুলো বন্ধ করার কথা বলা হয়েছিল। এবং এগুলোর বিনিময়ে ইউএস বলেছিল যে আমরা স্যাংশন তুলে নেব এবং ইকোনমি সাপোর্ট আমরা দেব, এবং 30 দিনের সিজ ফায়ার কথা বলা হয়েছিল। কিন্তু ইরান এ ব্যাপারে উল্টে কন্ডিশন দেয়, উল্টো রকম। ইরান বলেছে আপনি তো একতরফা কথা বলে যাচ্ছেন, আমাদের কথা শুনতে হবে, আপনি তো নিজের সঙ্গে নিজে কথা বলছেন বলে মনে হচ্ছে। তো সেখানে উনি বলেছিল যে, ওনারা বললেন ইরান থেকে যে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে সমস্ত স্যাংশন তুলে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়্যার রিপারবেশন, মানে ওয়্যার রিপারেশন, অর্থাৎ যুদ্ধকালীন যে সমস্ত ক্ষতিপূরণ ঘটেছে, অর্থাৎ এখানে প্রমাণিত হবে যে আমেরিকা যা কাজ করেছে সেটা সম্পূর্ণ ভুল। এই ধরনের ব্যাপার জন্য যত ক্ষতি হয়েছে, যে সমস্ত ক্ষতি হয়েছে প্রচুর, তো ভিতরের সমস্ত যে সমস্ত বিল্ডিং, প্ল্যান্ট এরিয়া, এমনকি যেখানে জলের রিজার্ভার ম্যাক্স, ওখানে কিন্তু জলের প্রচন্ড ক্রাইসিস। সেই জন্য ওরা বেশ কিছু ডিসালিনেশন বলে, সমুদ্রের জলটাকে ওরা খাবার জলে আনার ব্যবস্থা, সেখানে প্রচুর ওদের যে সমস্ত প্ল্যান্ট গুলো রয়েছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে আমেরিকা। সেইগুলোর জন্য ক্ষতিপূরণ দেওয়া, এই সমস্ত ক্ষতিপূরণ আপনার দিতে হবে। এবং মিসাইল প্রোগ্রাম যেটা চলছে সেটাকে বন্ধ করবো, মানে আনটাচ রাখতে হবে, অর্থাৎ কোনো নেগোসিয়েবল চলবে না। এবং ভবিষ্যতে ইউএস কোনো রকম ভাবে অ্যাটাক করবে না, এই ব্যাপারে গ্যারান্টি দিতে হবে। এই সমস্তটি ন্যাচারালি দেখা গেছে যেটা হয়ে থাকে, প্রথম ঘটনা যেখানে, যেটাকে বলা হচ্ছে পরমাণু যুদ্ধ রিলেটেড ব্যাপার, সেগুলো থেকে একেবারে তো মানে বিরতি থাকবেই না, উল্টে তার উপর যেন ইউএস এর স্যাংশন না আসে, এবং ইউএস যেসব জায়গায় যে ঘাঁটিগুলো গেড়ে রয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে। এবং যত ক্ষতিপূরণ দাবি করা, এই ঘটনাগুলো যখন আসছে, তো আলটিমেটলি এটা একটা বিরাট বড় ব্যাপার। এবং ইউএস যদি এগুলো মেনে নেয়, তাহলে ইউএস এর ক্ষেত্রেও কিন্তু একটা মেনে নেওয়া মানে অনেক বড়, মানে হার স্বীকার করে নেওয়া, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমি কোনো মতে নিজের পাওয়ারটাকে ছাড়বো না, এবং এইটা আলটিমেটলি এর ফলে আগামীকালের মার্কেটটা কিন্তু একটা টেনশনের জায়গা তৈরি করবে। এবং গ্লোবাল টেনশন যেটা কমার চিন্তা ভাবনা করা হয়েছিল, বা 2 দিন ধরে দেখেছিলাম নিফটির ক্ষেত্রে আমাদের একটা ভালো জায়গা, সেটা কিন্তু একটু হলেও নেগেটিভিটি আমরা দেখতে পাই। আহ, এইবারে বলবো ক্রুড অয়েলের ক্ষেত্রে দাম আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে এর ক্ষেত্রে কিছু প্রবলেম আসবে। ডিফেন্স সেক্টরের কিছু স্টকস এর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হতে পারে, কারণ সেখানে ডিফেন্স রিলেটেড ব্যাপারগুলোর ক্ষেত্রে সুবিধা হবে। আলটিমেটলি এইগুলো নেগেটিভ জায়গা তৈরি করবে। এবারে যেটা বলার দরকার সেটা হচ্ছে যে এই পরিস্থিতি দাঁড়িয়ে থেকে আমাদের কি করা উচিত, বা এখন কি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট।
এখন একটা ঘটনা ঠিক, আমি সেই প্রথম দিনও বলেছি, আজও বলছি, মাঝখানে যখন একটু জাম্প করেছিল অনেকে হই হই করে উঠেছিল যে আরে এই তো কত সুন্দর ব্যবস্থা হচ্ছে, তার মানে আগামী দিন থেকে শুরু হচ্ছে আবার পজিটিভ মুভমেন্ট। আমি কিন্তু সেদিনও বলেছিলাম, আজও বলছি, মার্কেটে কিন্তু কোনো রকম পজিটিভ খবর এখন এই মুহূর্তে পাচ্ছি না। যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সমস্ত কন্ডিশন গুলো দিয়েছিল ইউএস, 15টা ইম্পর্টেন্ট কন্ডিশন, যেটা ডাইরেক্ট রিপোর্ট নয়, পাবলিকলি যেটা প্রকাশ, মানে ডাইরেক্ট রিপোর্টে নয়, সেখানে তারা সম্পূর্ণ সেটা খারিজ করেছে। যে কথার অর্থ হচ্ছে আগামী দিনেও এই ঘটনা চলবে এবং যার ফলে আবার ক্রুড অয়েলের প্রবলেম শুরু হবে। এবার আসবো সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের দিকে, সেটা হচ্ছে আগামী দিনের কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে সেদিকে। ভয়াবহ পরিস্থিতি বলছি কেন হচ্ছে, তার কারণ হচ্ছে অন্যান্য দেশে কিন্তু এই তেলের ক্রাইসিস এত ভয়ানক হয়েছে, যার ফলে করোনার সময় যে লকডাউন হয়েছিল সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। সপ্তাহে 4 দিন বেশ কিছু দেশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, সেরকম শ্রীলঙ্কার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে, মায়ানমারের ক্ষেত্রে, বেশ কিছু জায়গায়, মায়ানমার কিছুটা হলেও সাপোর্ট পাচ্ছে চায়না, কিন্তু বাকি অন্যান্য বহু দেশে কিন্তু এরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবং যেরকম গাড়ি চালানো বা অড নাম্বার ইভেন নাম্বার, কিছু অড নাম্বার আজ চললো মানে কালকে অড নাম্বার চলবে না, কালকে ইভেন নাম্বারের গাড়িগুলো চলবে, যেটা দিল্লিতে আমরা পলিউশনের সময় দেখতে পেয়েছিলাম। সেই ধরনের ঘটনাগুলো কিন্তু অন্যান্য দেশ চালু করে দিয়েছে। আমাদের থ্যাঙ্কস, মানে থ্যাঙ্কস গোজ টু গভর্নমেন্ট, থ্যাঙ্কস গোজ টু ইন্ডিয়া গভর্নমেন্ট, এখনো পর্যন্ত সেই পরিস্থিতি আমাদের হয়নি, কিন্তু দিন কিন্তু আসছে। এই যে পরিস্থিতি দেখছিলাম, অর্থাৎ এই কন্ডিশনগুলো একটাও সাপোর্ট না করার ফলে আগামী দিনে কিন্তু আমাদেরও একটা বিরাট ক্রাইসিসের সামনে পড়তে হবে। এবং আগামী দিনে এরকম ভাবে, অর্থাৎ রোটেশনাল বেসে কাজ, সপ্তাহে 4 দিন কাজ, এরকম পরিস্থিতি, মাইনে কমে যাওয়া, মাইনের অনেক দেশেও কিন্তু মাইনে অর্ধেক করে দেওয়া হচ্ছে, এরকম পরিস্থিতি সৃষ্টি হওয়া, প্রাইভেট অর্গানাইজেশন কার রেস্ট্রিকশন করে দেওয়া, সবকিছু রেস্ট্রিকশন আসতে চলেছে, একটা ভয়ানক দিনের সৃষ্টি হতে পারে বলে মনে করে নেওয়া হচ্ছে। এক্সপেক্ট করবো আমরা একটা ভালো দিন, ভালো পজিটিভিটি নিয়ে শেষ করবো আমরা।